আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। শুরুতে জানিয়ে দেব মার্কেন্টাল ব্যাংক সংবাদ শিরোনাম। পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে বাংলাদেশ, রূপপুরে জ্বালানি লোডিং শুরু। আগস্টে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট। টাকার অভাবে বিচার না পাওয়া দুঃখজনক মন্তব্য প্রধানমন্ত্রীর। অসচ্ছল নাগরিকের ন্যায় বিচার নিশ্চিত করতে চায় সরকার। একজন মানুষও যাতে অর্থের অভাবে অ্যাক্সেস টু জাস্টিস থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যকে সামনে রেখে সরকার লিগ্যাল এইড কর্মসূচি অব্যাহত রেখেছে। মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত করতে পারে না মন্তব্য ফজলুর রহমানের। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। প্রতিবাদে উত্তপ্ত সংসদ, তীব্র নিন্দা ডাক্তার শফিকুর রহমানের। আমি কোন দল করব, কোন আদর্শ আমি অনুসরণ করব, এর উপর হস্তক্ষেপ করার ন্যূনতম কোনো অধিকার রাষ্ট্র কিংবা সংবিধান কাউকে দেয়। ত্রয়োদশ নির্বাচনে কোনো ইঞ্জিনিয়ারিং হয়নি জানালো ইইউ পর্যবেক্ষণ মিশন। ইসির কার্যকর ভূমিকায় প্রতিযোগিতাপূর্ণ স্বচ্ছ নির্বাচন। এবং দেশে কোনো জঙ্গি তৎপরতা নেই জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের দেশে এরকম কোনো তৎপরতা নেই। কিছু এক্সট্রিমিস্ট গ্রুপ থাকে, পৃথিবীর সব দেশে এরকম অ্যাক্টিভ থাকে। জঙ্গি থাকলেও উদ্বিগ্ন না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার। বাংলাদেশে একটা পর্যায়ে মিলিটেন্সি জঙ্গিবাদ ছিল, আছে, সেটাকে আমরা আসলে কমব্যাট করতে চাই। দর্শক শুনছিলেন মার্কেন্টাল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হয়েছে। উদ্বোধন করেন বাংলাদেশ ও রাশিয়া সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর মধ্য দিয়ে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে প্রবেশ করল দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যা দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি মাইলফলক। আগস্টে অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা সরকারের। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান। আর্থিক বিবেচনায় বাংলাদেশের একক প্রকল্প হিসেবে সবচেয়ে বড় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটি নির্মাণে আর্থিক, কারিগরি ও প্রযুক্তিগত সহযোগিতা করছে রাশিয়া। পাবনার ঈশ্বরদীতে অবস্থিত এই বিদ্যুৎ কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে রিয়েক্টরে ইউরেনিয়াম জ্বালানি লোডিং কার্যক্রম চালু হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং রাশিয়ার পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখিচ এর উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ ও রাশিয়ার উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। আলোচনায় জ্বালানি খাতে বাংলাদেশ একটি নতুন উচ্চতায় পৌঁছেছে বলে মন্তব্য করেন সরকারের মন্ত্রীসহ প্রকল্প সংশ্লিষ্টরা। বিজ্ঞান, প্রযুক্তি, জ্বালানি নিরাপত্তা এবং আধুনিক রাষ্ট্র নির্মাণে যে অঙ্গীকার ব্যক্ত হয়েছে, রূপপুর তার একটি শক্তিশালী প্রতিফলন। এই প্রকল্প শুধু একটি বিদ্যুৎ কেন্দ্র নয়, দেশের প্রযুক্তিগত অগ্রগতি, জ্বালানি নিরাপত্তা এবং টেকসই উন্নয়নের প্রতীক বলেও মনে করেন তারা। এটি শুধু বিদ্যুৎ উৎপাদন করবে না, এটা আমাদের প্রযুক্তিগত সক্ষমতা, শিল্পায়ন ও ভবিষ্যৎ প্রজন্মের সম্ভাবনাকে শক্তিশালী করবে। প্রথম ইউনিটের পুরো 1200 মেগাওয়াট উৎপাদন পেতে সময় লাগতে পারে আরও 10 মাস। আর প্রথম ইউনিটের কাজ শেষ হলে শুরু হবে দ্বিতীয় ইউনিটের উৎপাদন প্রক্রিয়া। 2400 মেগাওয়াটের পুরোটাই জাতীয় গ্রিডে যুক্ত হলে এটি যেমন দীর্ঘমেয়াদী বাংলাদেশের জ্বালানি স্থিতিশীলতা ফিরে পাবে, তেমনি আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্বের বুকে 33তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আবির্ভূত করতে সহযোগিতা করবে। এটি অনেক সম্মানের, অনেক গৌরবের। তৌহিদুর রহমান, আরটিভি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ঈশ্বরদী, পাবনা। জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় সৃষ্ট লোডশেডিং চলছে বিভিন্ন স্থানে। 8 থেকে 12 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎহীন থাকতে হচ্ছে গ্রামের মানুষকে। এতে বড় ক্ষতির মুখে কৃষি ও ক্ষুদ্র শিল্প। এদিকে হঠাৎ বৃষ্টিতে চাহিদা কমায় লোডশেডিং পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও বড় বিদ্যুৎ কেন্দ্রগুলো পূর্ণ সক্ষমতায় না ফেরায় আবারও তীব্র লোডশেডিংয়ের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সর্দার রাজীবের রিপোর্টে বিস্তারিত।
দেখে পরিত্যক্ত মনে হলেও এটি রাজধানীর কর্মব্যস্ত বিদ্যুৎ ভবন। চলমান লোডশেডিংয়ে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে বন্ধ রাখা হয়েছে বাড়তি লাইট ফ্যান। এভাবেই সারা দেশই ভুগছে বিদ্যুৎ সংকটে। তবে শহর অঞ্চলে তুলনামূলক কম হলেও বেশি ভোগান্তিতে গ্রামের মানুষ। এর মধ্যে সবথেকে বেশি লোডশেডিং চলছে পল্লী বিদ্যুতে। বুধবার ময়মনসিংহের পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকরা ছিলেন সবচেয়ে বেশি লোডশেডিংয়ে। সেখানে 1010 মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ হয়েছে মাত্র 695 মেগাওয়াট। এরপরেই লোডশেডিংয়ের কবলে ছিল রংপুর। অঞ্চলটিতে 587 মেগাওয়াট চাহিদার বিপরীতে লোডশেডিং করা হয় 107 মেগাওয়াট। 1 ঘন্টা বিদ্যুৎ পাই, আবার 3 ঘন্টা পাই না। 24 ঘন্টার ভিতরে 8 ঘন্টাও আমরা পাই না। গ্রাম ঘর থুইয়া প্রত্যেকে সুপারি গাছের বাগানে খালদারে এই ওগুলা লাসিয়া পাথুরি লাসিয়া এইবার ওই জায়গায় ঘুমান লাগে। আইসা 15 মিনিট 20 মিনিট থাকবে, আবার চলে যাবে, আবার 1-1.5 ঘন্টা নাই। এভাবে যদি আমরা কাজ করি তাহলে আমাদের সংসার চলবে। এদিকে এমন পরিস্থিতির মধ্যেও প্রায় শতভাগ বিদ্যুতের আওতায় ঢাকার 2 বিতরণকারী প্রতিষ্ঠান ডিপিডিসি ও ডেসকোর গ্রাহকরা। যদিও রাজধানী সহ বিভিন্ন শহরের সাথে গ্রামের লোডশেডিং সমন্বয়ের কথা জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। সরকার বলছে বুধবার সারা দেশে চাহিদার বিপরীতে বিদ্যুৎ উৎপাদন হয়েছে 13,116 মেগাওয়াট। এতে লোডশেডিং করতে হয়েছে 2,084 মেগাওয়াট। একইভাবে লোডশেডিং চলছে অন্যান্য দিনেও। এ বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বলছে চাহিদা বাড়লেও জ্বালানি সংকটে উৎপাদন কমে যাওয়ায় বেড়েছে লোডশেডিং। তবে দ্রুত বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির পাশাপাশি দেশীয় গ্যাস কয়লা উৎপাদন বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞের। এখনই আমি সাপ্লাই বাড়াতে পারবো না লোকালি, কাজে আমাদের যেটা করতে হবে আমদানিটা একটু গুরুত্ব দিতে হবে। প্রায়োরিটি বেসিসে এই যে কয়লা আমাদের আশেপাশে দেশে যেখান থেকে লাভজনক হয় আমাদের জন্য, সেখান থেকে কয়লার আমদানির ব্যবস্থা করা এবং গ্যাস যদি আনা যায় সেটার একটা ব্যবস্থা। কিন্তু যেটা দরকার সেটা লং টাইম সলিউশন হিসাবে আপনার লোকাল রিসোর্সের দিকে তাকাতে হবে। তো সেজন্য আমাদের কিন্তু প্রাকৃতিক গ্যাস ছিল এবং এখনো আছে, কিন্তু আমাদের যেটা দরকার সেটা মোর এক্সপ্লোর করা। জ্বালানি সংকটে বন্ধ রয়েছে ঘোড়াশাল সহ তেল ও গ্যাস চালিত প্রায় 20টি কেন্দ্র। এছাড়াও যান্ত্রিক ত্রুটিতে বড় পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি বন্ধ রয়েছে আদানি পাওয়ারের 2য় ইউনিট। সর্দার রাজীব, RTV, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শেভরন কর্পোরেশনের একটি প্রতিনিধি দল। দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন শেভরন কর্পোরেশনের বেস অ্যাসেটস অ্যান্ড ইমার্জিং কান্ট্রিজ বিভাগের প্রেসিডেন্ট জেভিয়ার লা রোজা, শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট এরিক এম ওয়াকার, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ। সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রী দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। দেশের প্রতিটি নাগরিকের ন্যায় বিচার নিশ্চিত করতে চায় সরকার। ন্যায় বিচার নিশ্চিতে দ্রুত মামলা নিষ্পত্তির উদ্যোগ নেওয়ার কথা বলেছেন সরকার প্রধান তারেক রহমান। বলেন, লিগ্যাল এইডের মাধ্যমে সরকার নাগরিকদের আইনি সহায়তা নিশ্চিত করবে। জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। শামীম চৌধুরীর রিপোর্ট। সমাজের অসচ্ছল, প্রান্তিক ও সুবিধা বঞ্চিত মানুষের সাংবিধানিক অধিকার ও ন্যায় বিচার নিশ্চিত করতে সরকারি খরচে আইনি সহায়তা প্রদানের বিষয়ে সচেতনতা বাড়াতে প্রতিবছর 28 এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা। আসসালামু আলাইকুম। রাজধানী শাহবাগে শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে এবছর দিবসটির আলোচনা অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শোনেন ভুক্তভোগীদের সমস্যার কথা। সেখানে আইনি সহায়তা প্রদান ও এ বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখায় নির্বাচিত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পদক তুলে দেন সরকার প্রধান। পরে প্রধান অতিথির বক্তব্যে ন্যায় বিচার প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে দিয়ে দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠার শক্ত ভিত্তি স্থাপন করেছিলেন। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার বিশ্বাস করে ন্যায় বিচারের সুযোগ প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। যেহেতু ন্যায় বিচার প্রাপ্তি প্রতিটি মানুষের সাংবিধানিক অধিকার, যেহেতু সেই অধিকার যাতে প্রত্যেকটি মানুষ চর্চা করতে পারে, তাদেরকে সরকার
যথাসাধ্য লিগ্যাল এইড দিবে। ন্যায় বিচারের কথা শুধু আইনের বইয়ে নয়, এটি প্রতিটি মানুষের জীবনেই সত্য এবং বাস্তব হয়ে উঠুক, এটি বর্তমান সরকারের প্রত্যাশা। ফ্যাসিবাদের পতনের পর গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই বলেও জানান প্রধানমন্ত্রী। দীর্ঘ ১.৫ দশকেরও ফ্যাসিবাদী শাসনের অবসানের পর বাংলাদেশের জনগণ পুনরায় গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে। এই গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে রাষ্ট্রে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। একজন মানুষও যাতে অর্থের অভাবে অ্যাক্সেস টু জাস্টিস থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যকে সামনে রেখে সরকার লিগ্যাল এইড কর্মসূচি অব্যাহত রেখেছে। যে রাষ্ট্রে আইনের শাসন, ন্যায় বিচার এবং মানবাধিকার নেই, সেই দেশ কখনোই একটি গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র হতে পারে না। ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র গড়ে তুলতে সবার প্রতি আহ্বানও জানান সরকার প্রধান। শামীম চৌধুরী, RTV, ঢাকা। মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত ইসলামী করতে পারে না বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবে ফজলুর রহমান বলেন, মুক্তিযুদ্ধের সঙ্গে যখন ১ মাসের গণ অভ্যুত্থানকে তুলনা করা হয় তখন মুক্তিযুদ্ধকে ছোট করা হয়। ফজলুর রহমানের বক্তব্যে সংসদে উত্তেজনা সৃষ্টি হয়। হট্টগোল শুরু করেন বিরোধী দলীয় সদস্যরা। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদ সদস্যদের শান্ত করেন। এ নিয়ে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান তীব্র নিন্দা জানান এবং ফজলুর রহমানের অসংসদীয় বক্তব্য স্পিকারকে এক্সপাঞ্জ করার অনুরোধ করেন। বিরোধী দলের নেতা বলেছেন উনি মুক্তিযোদ্ধা পরিবারের লোক এবং উনি শহীদ পরিবারের লোক এবং উনি জামাত ইসলাম করেন। এটা ডাবল অপরাধ। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। আর আমি এটার তীব্র নিন্দা জানাই। আমার আইডেন্টিটি নিয়ে প্রশ্ন করা হয়েছে, এটা গুরুতর অপরাধ করেছেন উনি। আবার আমার আদর্শ সিলেকশনের ব্যাপারে উনি কথা বলেছেন, এটা বাড়তি অপরাধ করেছেন। আমি অনুরোধ করব মাননীয় স্পিকার, তার এই অসংসদীয় অংশটা এখান থেকে যেন এক্সপাঞ্জ করা হয়। নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে জাতিকে আর বিভক্তি না করে সংসদে এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে পুলিশের কনস্টেবল SI পদে নিয়োগের কার্যক্রম চলমান। এছাড়া সম্প্রতি ৩২৩ জন SI ও পুলিশ কনস্টেবল বাংলাদেশ পুলিশ একাডেমির সারদায় প্রশিক্ষণ নিচ্ছে বলেও জানান তিনি। আর সরকারি দলের হুইপ M রুহুল কুদ্দুস আহমেদ দুলু বলেন, মালিকদের কারণে সাংবাদিকদের ওয়েজবোর্ড বাস্তবায়ন হচ্ছে না। বলেন, সাংবাদিক বাঁচলে দেশ বাঁচবে। তাদের জীবনমান উন্নয়নের জন্য ওয়েজবোর্ড দ্রুত বাস্তবায়ন করতে হবে। ৪০ লক্ষ টাকা জাল নোট উদ্ধার করেন। রাজনৈতিক দলের উল্লেখ করে কয়েকটি রাজনৈতিক দল আবার উত্তেজনা হোক সেটা চায় না, নাম নেব না। তাদের মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধ এই দুই ডেফিনিশনের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা তো সেটা স্বীকৃতি দিয়েছেন মাননীয় স্পিকার, আমরা ওখানেই থাকি। সুতরাং নতুন করে আমার মনে হয় যে মুক্তিযুদ্ধের ইতিহাসের ভিত্তিতে জাতিকে আর বিভক্ত না করি। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের দেশে রাজনীতি করার সুযোগ নেই। সংসদ অধিবেশনে এই মন্তব্য করেছেন বিজেপি চেয়ারম্যান ও সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ। বলেন, জুলাইকে অস্বীকার ও জঙ্গি আখ্যা দিয়ে দেশে রাজনীতি চলবে না। কথা আওয়ামী লীগ নিয়ে পরিষ্কার বলে দিতে চাই, জুলাইকে অস্বীকার করে বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ নাই। জুলাইকে জঙ্গি আখ্যা দিয়ে বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ নাই এবং এই বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের রাজনীতি করার কোনো সুযোগ নাই। অন্তর্বর্তী সরকারের নবীন সদস্যদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ উঠেছে। সংসদ অধিবেশনে এ মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। জবাবে দুর্নীতির প্রমাণ দেওয়ার দাবি জানান বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ৫ই আগস্টের পরে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারে আমাদের যারা নবীনরা ছিলেন, আমাদের ভাইরা ছিলেন, তাদের বিরুদ্ধেও আনফরচুনেটলি গত ১.৫ বছরে দুর্নীতির
অভিযোগ উঠেছে। ওনাদেরকে এটা প্রমাণ করতে হবে, এটার প্রমাণ জাতীয় সংসদে যেহেতু বলেছে ওনাদেরকে এই প্রমাণ দিতে হবে নাহিদ ইসলামের নামে কি দুর্নীতির অভিযোগ উঠেছে, নাহিদ ইসলাম কোথায় দুর্নীতি করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ারিং এর কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশন। নির্বাচন নিয়ে ইইউ পর্যবেক্ষক দলের পূর্ণাঙ্গ প্রতিবেদন তুলে ধরে একথা জানান মিশন প্রধান ইভার্স ইজাপস। বলেন, ইসির কার্যকর ভূমিকায় নির্বাচনটি প্রতিযোগিতাপূর্ণ ও স্বচ্ছ হয়েছে। ভোট পড়ার হারও ছিল চমৎকার। বাংলাদেশের সামনে নির্বাচনের জন্য দেন 19টি প্রস্তাবনা। আরও জানাচ্ছেন শাকিলা করিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ভোটের মাঠে সরাসরি কাজ করে 2 শতাধিক ইইউ নির্বাচন পর্যবেক্ষক। নির্বাচনের দুদিনের মধ্যে সংস্থাটি প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করে। এবার তুলে ধরল পূর্ণাঙ্গ প্রতিবেদন। 26 parliamentary elections. মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ইইউ মিশন প্রধান ইভার্স ইজাপস এই নির্বাচনকে ঐতিহাসিক উল্লেখ করে বলেন, আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় করা হয়েছে নির্বাচনের পর্যবেক্ষণ। Electoral engineering. নির্বাচন পর্যবেক্ষণের আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য সবচেয়ে ভালো উপায় অনুসরণ করে আমরা আমাদের কাজটা করেছি এবং ভোটের ফলাফল পাল্টে দিতে পারে এমন কোনো ইঞ্জিনিয়ারিং আমরা দেখিনি। সুতরাং এরকম কিছু সেখানে ছিল না। Just to have the results well from the very top. প্রতিবেদনে বলা হয়, ইসির কার্যকর ভূমিকায় নির্বাচন হয়েছে প্রতিযোগিতাপূর্ণ। ভোট পড়ার হার ও পোস্টাল ব্যালটের বিষয়টিও ছিল প্রশংসনীয়। Parliamentary normal democratic life has. প্রার্থীরা স্বচ্ছভাবে প্রচার চালাতে পেরেছেন। যে কোনো রাজনৈতিক সংকট নিয়ে সংলাপের যথেষ্ট সুযোগ ছিল। বাংলাদেশ নির্বাচন কমিশন পেশাদারিত্বের সাথে কাজ করেছে, স্বচ্ছ দৃষ্টিভঙ্গি বজায় রেখেছে এবং প্রায় 7,70,000 প্রবাসী ভোটারের ভোটাধিকার নিশ্চিত করতে সক্ষম হয়েছে। এ সময় বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচন ব্যবস্থার উন্নয়নে নারীদের অংশগ্রহণ, 1/3 নিশ্চিতকরণ, নারী হেনস্থার প্রতিকার, অনলাইনে রেজাল্ট প্রকাশ ও প্রার্থীদের খরচের অডিট এবং প্রতিবন্ধীদের জন্য সুবিধা সহ মোট 19টি সুপারিশ দেওয়া হয়। Procedure to deal with that. 2008 সালের পর এবার এমন এক বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে যার মাধ্যমে নির্বাচন কমিশনের উপর জনগণের আস্থা ফিরে এসেছে। ফলাফল প্রকাশ নিয়ে কোনো অস্বচ্ছতার অভিযোগ ছিল না বলেও উঠে আসে ইইউ এর প্রতিবেদনে। Both cases, both pre-election and post-election. শাকিলা করিম, আরটিভি, ঢাকা। দেশে কোনো জঙ্গি তৎপরতা নেই, তবে বিগত ফ্যাসিস্ট সরকার রাজনৈতিক হাতিয়ার হিসেবে এটি ব্যবহার করত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। কোস্টগার্ডের 31তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কথা বলেন মন্ত্রী। এদিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান দেশে জঙ্গি থাকার কথা স্বীকার করে তা নিয়ে উদ্বিগ্ন না হতে আহ্বান জানান। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। সমুদ্রের রক্ষক, এই মূল মন্ত্র নিয়ে 31 বছরে পদার্পণ করল বাংলাদেশ কোস্টগার্ড। রাজধানীর আগারগাঁও সদর দপ্তরে 31তম প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করে বাহিনী। কাজের স্বীকৃতি হিসেবে বাহিনীর 40 সদস্যকে পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে বাংলাদেশ কোস্টগার্ড মহাপরিচালক রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ জিয়াউল হক বলেন, জনবল ঘাটতি থাকায় বিভিন্ন কাজে বাধা পেতে হয় তাদের। বৃহৎ এলাকার দায়িত্ব পালনের জন্য কোস্টগার্ডের এই মুহূর্তে ন্যূনতম 8 থেকে 10,000 জনবল প্রয়োজন। পর্যাপ্ত জনবলের ঘাটতি পূরণ করা গেলে কোস্টগার্ড আরও অনেক বেশি ভূমিকা পালন করতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এই বাহিনীকে সুসংগঠিত করতে জনবল বাড়ানোর কথা জানান। এই বাহিনীর আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় জনবল বৃদ্ধি করে প্রায় 10,000-এ উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে কোনো জঙ্গি তৎপরতা নেই, তবে উগ্রবাদী সংস্থা থাকতে পারে। আমাদের দেশে এরকম কোনো তৎপরতা নেই। কিছু এক্সট্রিমিস্ট গ্রুপ থাকে, পৃথিবীর সব দেশে এরকম অ্যাক্টিভ থাকে। আগে সেই শব্দটা উচ্চারিত হতো ফেসিবাদী আমলের সময়। তারা নিজস্ব রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এগুলোকে হাতিয়ার হিসাবে তারা ব্যবহার করত। সকালে সচিবালয়ে সরকারের অগ্রগতি কার্যক্রম তুলে ধরতে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের সময় জঙ্গিবাদ ইস্যুতে অনেক ছাড় দিলেও বর্তমান সরকার এ বিষয়ে কঠোর হবে। বাংলাদেশে একটা পর্যায়ে মিলিটেন্সি জঙ্গিবাদ ছিল, আছে, সেটাকে আমরা আসলে কমব্যাট করতে চাই। এবার এই সতর্কতার মানে হচ্ছে
এটা খানিকটা ঝুঁকি তৈরি করেছে, কারণ 1.5 বছর ইন্টারিম সরকারের সময় আমরা খেয়াল করেছি এই প্রবণতার মানুষদের অনেক বেশি সংগঠিত হওয়া বা পাবলিকলি আসা বা ওপেনলি আসার প্রবণতা তৈরি হয়েছিল। এদিকে এক ব্রিফিংয়ে সরকারি সহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন র্যাব 2-এর অধিনায়ক খালিদুল হক হাওলাদার। আমরা আশা করি এরকম কোনো আশঙ্কা বা থ্রেট এই মুহূর্তে আমরা দেখছি না, পারছি না। যদি যেটা ছিল এটা আমরা প্রত্যাশা করছি যে অপরাধীরা এই ধরনের সাহস অন্তত করবে না। আমাদের সেই নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় আমাদের ডিপ্লয়মেন্ট রয়েছে। শাকিবুর রহমান, RTV, ঢাকা। আওয়ামী শাসনামলে ডিজিএফআই এর জেআইসিতে গুম নির্যাতন মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে করা মামলার সাক্ষী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমির জেরা সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর এ মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ 11 মে। পরে একই ট্রাইব্যুনালে জুলাই গণ অভ্যুত্থানে রামপুরায় 28 জনকে হত্যা মামলায় বিজিবি কর্মকর্তা রেদওয়ানুল সহ 4 জনের বিরুদ্ধে সাক্ষ্য নেওয়া হয়। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ কুষ্টিয়ায় 6 জনকে হত্যা সহ 8 অভিযোগের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর পক্ষে যুক্তি উপস্থাপন করেন তার আইনজীবী। বাকি অংশ উপস্থাপনকাল। রাজধানীর নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। রাত 8টার দিকে নিউ মার্কেট 1 নম্বর গেট ও শহীদ শাহ নেওয়াজ হল সংলগ্ন রাস্তায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত 8টার দিকে মোটরসাইকেলে আসা 2 দুর্বৃত্ত ওই ব্যক্তিকে লক্ষ্য করে এলো পাতারি গুলি ছোড়ে। এতে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। স্থানীয়রা দুর্বৃত্তদের ধাওয়া করলে তারা আতঙ্ক সৃষ্টির জন্য ফাঁকা গুলি ছুটতে ছুটতে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান। বেসরকারি টেলিভিশন চ্যানেল RTV কার্যালয় পরিদর্শন করলেন বাংলাদেশে নরওয়ের রাষ্ট্রদূত হাকুন আর্লড। RTVর প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান তাকে স্বাগত জানান। এ সময় বাংলাদেশ ও নরওয়ের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ইস্যুতে কথা বলেন রাষ্ট্রদূত হাকুন আর্লড। অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা, মানবিক সহায়তার বিষয়গুলো উল্লেখ করেন তিনি। এছাড়া বাংলাদেশ ও নরওয়ের মধ্যকার সম্পর্ক উন্নয়নে RTVর কার্যক্রমের প্রশংসা করেন রাষ্ট্রদূত। এ সময় উপস্থিত ছিলেন নরওয়ে দূতাবাসের কমিউনিকেশনস অ্যান্ড কালচারাল অ্যাডভাইজার জোহরা ফারজান আহমেদ বিপাশা। পরে RTVর বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন বাংলাদেশের নরওয়ের রাষ্ট্রদূত হাকুন আর্লড। রাতের সংবাদ এ পর্যন্ত। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।